স্তম্ভ হিসাবে লেখা থাকে, কিন্তু সভ্য সমাজে যে কোনো জিনিসকে মানুষের কাছে স্বচ্ছ হিসাবে হাজির করার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি। এবং এই গণমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করে, তত বেশি মানুষ রাষ্ট্র এবং সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তার একটি স্বচ্ছ প্রতিফলন, প্রতিবিম্ব আকারে মানুষের মনোজগতের মধ্যে উপস্থাপিত হয়। এবং সে কারণেই নাগরিকরাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার মালিকানাধীন রাষ্ট্র সঠিক পথে চলছে কি চলছে না। চলমান এই প্রক্রিয়াকে জনগণ অনুমোদন প্রক্রিয়া অব্যাহত রাখবে, নাকি তার সমর্থন প্রত্যাহার করবে, অথবা সে প্রতিবাদ করবে বা প্রতিবাদ করবে না, এই সবটাই তার সিদ্ধান্তটা নির্ভর করে গণমাধ্যমের এই দায়িত্বশীল সক্রিয়তার উপর। সেই গণমাধ্যমের মধ্যে আবার আপনারা হচ্ছেন একেবারে ডেডিকেটেড ফর দ্য জুডিশিয়াল প্রসেস, বিচার বিভাগের মধ্যে। রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ, একটা অভিভাবকের দায়িত্ব পালন করেন। এমনকি রাষ্ট্রের বিরুদ্ধেও নাগরিকরা অভিযোগ নিয়ে হাজির হয়ে যাচ্ছেন, তখনও বিচার বিভাগকে সিদ্ধান্ত দিতে হচ্ছে। প্রচণ্ড ক্ষমতাবান সরকার প্রধানেরকে হাজির হতে হচ্ছে বিচার বিভাগের সামনে। ফলে বিচার বিভাগ কিন্তু বিজ্ঞানের সর্বশেষ, সমাজ বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের এই যে চেহারা, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে আমরা এই জিনিসগুলি সবাই জানি এবং বুঝি। এবং আপনারা যারা ল রিপোর্টার্স, আপনারা এরকম একটা নাজুক, সংবেদনশীল অথচ অনিবার্য অঙ্গকে নিয়ে জনগণের সামনে প্রতিনিয়ত হাজির করার একটা দায়িত্বে নিয়োজিত আছেন। এবং সে কারণে আমরা যারা পত্রিকার পাঠক এবং বিশেষ করে আইন অঙ্গনের সংবাদকে যখন আমরা দূরবীন দিয়ে পাঠ করার চেষ্টা করি, যে জাতীয় পাঠকরা, সেই পাঠকরা কিন্তু আপনাদের প্রতি একটা বিশেষ গুরুত্ব বহন করি। আপনাদের কে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষ গুরুত্ব আমরা আরোপ করি। সঙ্গত কারণেই সে কারণে সমীহ এবং সম্মানবোধ আপনাদের প্রতি বেশি। এবং ইট ইজ এমপ্লয়েড, যখন আমার সেই সমীহটা যথাযথভাবে যদি রেসিপ্রোকেট না হয়, তখন আবার প্রতিক্রিয়াটাও কিন্তু তৈরি হয়। যেই সাংবাদিককে আমি এত দায়িত্বশীল মনে করলাম, সেই সাংবাদিক আমাকে এরকম একটা প্রতারিত করলো, বস্তুনিষ্ঠতাবিহীন একটা তথ্য হাজির করে দিল, অথচ তার সম্পাদিত বা তার প্রকাশিত রিপোর্ট তেমনি আবার কোনো কারণে ব্যত্যয় ঘটলে পড়ে কিন্তু আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় যে গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃতভাবে আমরা দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো এই অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের এই অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না, তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। এবং সঙ্গত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সেই কারণেই কিন্তু গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে বিজ্ঞানের এইখানে স্থান দিয়ে রেখেছেন। এবং এটা বহুকালের অর্জিত জ্ঞানের একটা প্রজ্ঞার নির্যাস। এবং এই তথ্য বা এই বাস্তবতা গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যরা বোঝার অনেক আগেই ল রিপোর্টার্সকে বুঝতে হবে, কারণ তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার এরকম একটা নাভির জায়গাতে বসে তারা কাজ করছেন। আমি নিশ্চিত আমার মতো একজন সাধারণ মানুষ যদি এগুলো বুঝে থাকি, তাহলে আপনাদের মতো
মতো বিজ্ঞ সাংবাদিকরা আমার চেয়ে অনেক বেশি আপনারা বোঝেন, না বোঝার কোনো কারণ নাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি শুধুমাত্র এই প্রত্যাশাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনাদের দায়িত্বশীলতার উপরে অতীতের অনেক অনেক জনস্বার্থের বিষয় যেমন নির্ভরশীল ছিল, ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। আমরা সবাই জানি আমাদের সভ্যতার এমন একটা পর্বে আমরা বাস করছি, এটি একটি অন্তর্বর্তীকালীন চলমান সময় এবং কোনোভাবেই তা স্থির নয়, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। একটা গতিশীল গাড়িতে দাঁড়িয়ে থাকার জন্য নিজের যেমন একটা কাণ্ডজ্ঞান লাগে ভারসাম্য রক্ষা করার জন্য, তেমনি সভ্যতার এই চলমান গতিতে আমাদেরকেও আজ তাল মিলিয়ে চলার জন্য একটি ভারসাম্য জ্ঞান অর্জন করতে হচ্ছে। একটা অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমের মধ্যে প্রবেশ করার পরে তার যে একটা তাৎক্ষণিক অস্থিরতা এবং উত্তেজনা, আমাদের প্রজন্ম ইতিমধ্যেই কিন্তু তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে যেমন ইন্টারনেট অনেক গতি দিয়েছে, অনেক দূরকে যেমন কাছে নিয়ে এসেছে, তথ্যের অবাধ প্রবাহ এবং অ্যাফ্লুয়েন্সি আমাদেরকে যেমন আপ্লুত করে ফেলেছে, তেমনি একথাও কিন্তু সঠিক যে এই ধরনের প্রাচুর্য এবং এই ধরনের তাৎক্ষণিক ক্ষমতাবান হওয়ার যে উত্তেজনা এবং জটিলতা, তাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের সাউন্ড নলেজ অ্যান্ড উইজডমটা আমাদের অর্জন করা দরকার ছিল, একথা সত্য যে আমরা সভ্যতা কিন্তু সেটা অর্জন করেনি বলেই কিন্তু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় নেতাদেরকে মনোযোগ দিতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন সাম্প্রতিক সময়ের মার্কিন রাষ্ট্রপ্রধান এবং চীনের রাষ্ট্রপ্রধানের যে স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে, সেখানে যতগুলি এজেন্ডা ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ওয়ার্ল্ড আফটার ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কোনো রকম বিষয়গুলি সম্পর্কে তারা আলোচনা করেছেন। একসঙ্গে পথ চলতে হবে, খুঁজতে হবে, গবেষণা করতে হবে, এতটুকুই কিন্তু আলোচনা। কেউ যদি বলেন যে না, কৃত্রিম বুদ্ধিমত্তা বাদ, এটা নিয়ে চলবে না, অথবা কেউ যদি বলেন যে যত দ্রুত সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুকে ব্যবহার করো, যে কোনো বিজ্ঞ লোক দুজনের দিকেই নীরবে তাকিয়ে থাকবেন, এক কথায় কিন্তু সম্মতি দিতে পারবেন না। আমাদের এই মুহূর্তের এই সভা সম্পর্কে আধা ঘন্টার মধ্যে যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকের চেহারা বানরের মতো দেখা যায়, তাতে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। অথবা যদি দেখা যায় যে আমরা মঞ্চের সবাই নৃত্যরত আছি এবং আপনারা সকলে মিলে তালি দিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এবং সে দৃশ্য সাধারণ মানুষের কাছে শ্লীলতা বর্জিত অথবা অশ্লীল, সত্য কি মিথ্যা তা হবে পরে, কিন্তু তা যে দৃশ্যমান, একথা তো সম্ভব, অসম্ভব তো কিছু না। আগের দিনের তথ্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এটাই তো তথ্য, কিন্তু এখনকার